মনোজিৎ একজন আর্মি অফিসার ছিল, তাই মনোজিৎ জীবনের ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করত। বিশেষ করে সময় মতো ঘুমাতে যাওয়া, খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীর চর্চা করা, ঘড়ির কাঁটা অনুযায়ী খাওয়া দাওয়া করা আর সময় মতো কঠোর পরিশ্রম করা ইত্যাদি ছিল মনোজিতের দৈনন্দিন অভ্যাস। দীর্ঘ 4 বছর একভাবে ডিউটিতে থাকার পর মনোজিৎ ছুটি নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এই সুযোগে মনোজিতের বাবা মা তার জন্য ভালো পাত্রীর সন্ধান করে। মনোজিৎ ও তার বাবা মায়ের কথা মেনে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাই কিছুদিনের মধ্যেই প্রিয়া নামে এক মেয়ের সঙ্গে মনোজিতের বিয়ে ঠিক হয়। আর দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। কিরে প্রিয়া, তাড়াতাড়ি ওঠ, বেলা 10টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে পড়, অনেক দেরি হয়ে গেছে। তোকে বারবার করে বললাম আজকে সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে। উফ, কি হলো মা, সবে তো 10টা বাজে, এখনো তো 12টা বাজেনি। তুমি কেন আমার ঘুমের ডিস্টার্ব করছো? 12টা বাজবে, তারপর তুমি আমাকে ডাকবে, তার আগে নয়। ওরে শয়তান মেয়ে, আজকে তোর বিয়ে, তুই কি ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তা না হলে কিন্তু এখন আমি তোর 12টা বাজিয়ে দেব। কি যে হবে এই মেয়েটার, 12টার আগে কিছুতেই ঘুম থেকে উঠতে পারে না। কিরে, বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবি, ওখানে গিয়েও কি বেলা 12টার সময় ঘুম থেকে উঠবি? দুদিনও তোর সংসার টিকবে না। মায়ের মুখে এভাবেই বকা শুনতে শুনতে প্রিয়া ঘুম থেকে উঠে বসে। হ্যাঁ মা, আমি জানি আজকে আমার বিয়ে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি দেরি করে ঘুম থেকে উঠতে পারবো না। সেই জন্য আমি ভেবেই নিয়েছি শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো। আমি প্রত্যেকদিন রাত্রিবেলা সকাল 8টার অ্যালার্ম দিয়ে তারপরেই ঘুমাবো। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। প্রিয়ার কথা শুনে মোহনা দেবী খুবই খুশি হয়। এভাবে দেখতে দেখতে সেদিন প্রিয়ার সঙ্গে মনোজিতের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়িতে চলে যায়। আর সেদিন রাত 10টা বাজতে না বাজতেই মনোজিৎ ঘড়ির টাইম ধরে ঘুমিয়ে পড়ে। আসলে প্রত্যেকদিন মনোজিৎ রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে আর ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। তবে প্রিয়ার রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। প্রত্যেকদিন রাত্রিবেলা সে 1টা কিংবা 2টো পর্যন্ত জেগেই থাকে। আর আজকেও প্রিয়া রাত 2টো পর্যন্ত ফোন ঘাটে। এভাবেই দেখতে দেখতে ভোর 4টে বেজে যায়। আর ভোর 4টের সময় ঘুম থেকে উঠেই মনোজিৎ প্রিয়াকে ডাকতে শুরু করে। প্রিয়া, প্রিয়া, তাড়াতাড়ি উঠে পড়ো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। প্রিয়া, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, তা নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। মনোজিতের চিৎকার শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে ধরপড় করে বিছানা থেকে উঠে বসে। কটা বাজে মনোজিৎ? 12টা বেজে গেছে। আসলে আমি বাপের বাড়িতে থাকতে বেলা 12টার আগে কিছুতেই ঘুম থেকে উঠতে পারতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে আমার যাতে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তাই আমি সকাল 8টার সময় অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম। কিন্তু কেন যে অ্যালার্ম বাজলো না আমি সেটাই বুঝতে পারছি না। কি সব বলছো তুমি? বেলা 8টার সময় আবার কেউ ঘুম থেকে ওঠে? আর বেলা 12টা? আমি তো ভাবতেও পারি না বেলা 12টার সময় কোনো মানুষ ঘুম থেকে উঠতে পারে বলে। যেসব মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে তারা জীবনে কখনো সফল হতে পারে না। আর ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা হলো সবচেয়ে বেস্ট সময়। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। মনোজিতের কথা শুনে প্রিয়া যখন ঘড়ির দিকে তাকায় তখন সে দেখে যে সত্যি সত্যি ভোর 4টে বাজে। আর এই দেখে প্রিয়া একেবারে চমকে ওঠে। এই বাবা, সত্যি সত্যি ভোর 4টে বাজে এখন? আমি তো বোধহয় 2-1 ঘন্টা আগেই ঘুমিয়েছি। আমি এত তাড়াতাড়ি কিছুতেই ঘুম থেকে উঠতে পারবো না মনোজ, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুমি প্লিজ আমাকে ঘুমাতে দাও। আমি আর অন্তত 4 ঘন্টা ঘুমাতে চাই। আমি তোমাকে প্রমিস করছি আমি সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু এই ভোরবেলা আমি কিছুতেই উঠতে পারবো না। না, একদমই নয়। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি একজন আর্মি অফিসারের বউ। একজন আর্মি অফিসারের বউ হয়ে তুমি এতটা বেলা পর্যন্ত কিছুতেই ঘুমাতে পারো না। তোমাকে এখনই ঘুম থেকে উঠতে হবে, তা না হলে আমি কিন্তু জ্বর নিয়ে এসে তোমার গায়ে ঠেলে দেবো। আর আমি কিন্তু টাইম টেবিলের ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট। চুপচাপ ঘুম থেকে উঠে পড়ো আর আমার সঙ্গে এক্সারসাইজ করতে পার্কে চলো। মনোজিতের কথা শুনে প্রিয়া খুবই ভয় পেয়ে যায়। তাই প্রিয়া কোনো কথা না বলে চুপচাপ ঘুম থেকে উঠে পড়ে। আর সে ফ্রেশ হয়ে মনোজিতের সঙ্গে পার্কে এক্সারসাইজ করতে চলে যায়। মনোজিৎ প্রিয়াকে পার্কে নিয়ে গিয়ে 2 ঘন্টা ধরে কঠোরভাবে শরীর চর্চা করতে বাধ্য করে। এর ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। এমনিতেই রাত্রিবেলা প্রিয়ার ঘুম হয়নি, আর এখন অতিরিক্ত পরিমাণে শরীর চর্চা করার ফলে প্রিয়ার প্রচন্ড পরিমাণে ঘুম পায়। এভাবে শরীর চর্চা করার পর মনোজিৎ সকাল 6:30টার সময় প্রিয়াকে বাড়িতে নিয়ে আসে। আর প্রিয়া বাড়িতে এসেই সোফার উপর শুয়ে পড়ে। আরে আরে,
এক্সারসাইজ করে বাড়িতে এসেই তুমি শুয়ে পড়ছো কেন? এটা কিন্তু একদমই ঠিক নয় প্রিয়া। মাত্র 2 ঘন্টা শরীরচর্চা করে তুমি এতটা ক্লান্ত হয়ে পড়েছো। যাও যাও, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাও, আর সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করো। আমরা দুজনে সকাল 7টার সময় ব্রেকফাস্ট খাবো। প্লিজ মনোজিৎ, আমার উপর এতটা চাপ দিও না, আমি এবার পাগল হয়ে যাব। আমি বিয়ের আগে যেখানে বেলা 12টার সময় ঘুম থেকে উঠতাম, সেখানে তুমি আজকে ভোর 4টের সময় আমাকে ঘুম থেকে ডেকে তুলেছো। আর বিয়ের আগে আমি কখনো কোনো এক্সারসাইজ কিংবা ব্যায়াম করতাম না, আর বিয়ের পর এখন হঠাৎ করে 2 ঘন্টা ধরে আমি এক্সারসাইজ করলাম। আমার হাত পা মাথা সব ব্যথা করছে। আমি এখন কিছুতেই রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম দিন বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি সোফাতে বসে একটু বিশ্রাম করে নাও, আমি বরং ব্রেকফাস্টটা তৈরি করে নিয়ে আসছি। আর আমি কিন্তু যখন ডিউটিতে থাকি তখন নিজে রান্না করে খাই, কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই আমাকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে, বুঝেছো? তাই কাল থেকে তুমি রান্না করবে। এই বলে মনোজিৎ রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই মনোজিৎ স্যান্ডউইচ এবং অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে চলে আসে। কিন্তু মনোজিৎ যখন ব্রেকফাস্ট নিয়ে বাইরে আসে, তখন সে দেখে যে প্রিয়া সোফার উপর ঘুমিয়ে পড়েছে। এর ফলে মনোজিৎ রেগে যায় আর প্রচন্ড জোরে জোরে প্রিয়াকে চিৎকার করে ডাকতে শুরু করে। প্রিয়া, প্রিয়া, তুমি আবার ঘুমিয়ে পড়লে কেন? আমার কিন্তু আবার প্রচন্ড রাগ হচ্ছে। তুমি তো দেখছি ঘুম ছেড়ে কিছুই বোঝো না। তুমি জীবনে কখনো উন্নতি করতে পারবে না। প্রিয়াঙ্কা, ওটা বলছি। মনোজিতের চিৎকার শুনে প্রিয়া তাড়াতাড়ি করে উঠে বসে। এই তো, আরে আমি ঘুমাইনি, আমি জেগেই তো আছি। আমি এমনি শুধু চোখ বন্ধ করে শুয়েছিলাম। মনোজিৎ, তুমি এত জোরে চিৎকার করবে না তো, আমার প্রচন্ড ভয় করে। ঠিক আছে, ভোর 4টার সময় ঘুম থেকে ওঠার পর দুপুর 1টার মধ্যে তুমি কিন্তু কোনো রকম ভাবে ঘুমাতে পারবে না বলে দিলাম। তবে দুপুরের খাওয়া দাওয়া করার পর 1টা থেকে 2টা পর্যন্ত তুমি 1 ঘন্টা ঘুমাতে পারো। তারপর সেই রাত 10টার সময় ঘুমিয়ে পড়বে। আমি যে রুটিন ফলো করি, তোমাকে কিন্তু সেই রুটিনই ফলো করতে হবে, কেননা এখন তুমি কিন্তু একজন আর্মি অফিসারের বউ। মনোজিতের কথা শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। তাই প্রিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু সেদিনই প্রিয়া লক্ষ্য করে বেলা 9টার সময় মনোজিতের বাবা মা এবং বোন ঘুম থেকে উঠছে। এই দেখে প্রিয়া খুবই খুশি হয়। মা, বাবা, আপনারা এখন ঘুম থেকে উঠলেন? আর মনোজিৎ আমাকে সেই ভোর 4টের সময় ঘুম থেকে ডেকে তুলেছে। দয়া করে আপনারা মনোজিৎকে একটু বোঝান। আমার এত ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। আমি অন্তত সকাল 8টা পর্যন্ত ঘুমাতে চাই। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারাও তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, তাই না? হ্যাঁ গো বৌমা, আমরা তো সবাই প্রত্যেকদিন 9টার সময় ঘুম থেকে উঠি, মাঝে মধ্যে আবার 10টাও বেজে যায়। তবে আমার ছেলে যেহেতু আর্মি অফিসার, সেই জন্য ও ভোরবেলাতেই ঘুম থেকে উঠে থাকে। কিন্তু ও যে তোমার সঙ্গেও এরকম করবে তা তো আমরা ভাবিনি। ঠিক আছে, আজকে আমরা ওর সঙ্গে কথা বলবো, ও যাতে তোমাকে একটু বেলা পর্যন্ত ঘুমাতে দেয়, কেমন? এই শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর দুপুরবেলা যখন একসঙ্গে খাবার খেতে বসে, তখন কাঞ্চনা দেবী ছেলেকে বলে, বাবা মনোজিৎ, তোর সঙ্গে একটা কথা ছিল। তুই নাকি বৌমাকে আজকে ভোর 4টের সময় ঘুম থেকে ডেকে তুলেছিস। আসলে বৌমার কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। আর আজকে তোরা তাড়াতাড়ি উঠে পড়েছিস বলে আমাদেরও কিন্তু ঘুমের খুব ডিস্টার্ব হয়েছে। তাই আমি বলছিলাম যে তুই যে কটা মাস বাড়িতে আছিস, তুই তো একটু বেলা পর্যন্ত ঘুমাতে পারিস। সেই তো তুই যখন ডিউটিতে যাবি, তখন তোকে কষ্ট করে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। যে কদিন বাড়িতে আছিস একটু আরাম কর বাবা। কি ভোরবেলা ঘুম থেকে ওঠাতে কষ্ট হয়? কে বললো? ভোরবেলা ঘুম থেকে ওঠার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। তোমরা কখনো ভোরবেলা ঘুম থেকে উঠেছো যে তোমরা জানবে? আর তুমি একজন আর্মি অফিসারের মা হয়ে এরকম কথা কিভাবে বলতে পারো? আমি যদি এখন বাড়িতে বেলা পর্যন্ত ঘুমাই, তাহলে আমার অভ্যাসটা তো নষ্ট হয়ে যাবে। বেলা পর্যন্ত ঘুমানো ভীষণই খারাপ কাজ, এটা আমি কখনোই করতে পারবো না। দেখ বাবা, তুই প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠিস বলে তোর অভ্যাস আছে, কিন্তু বৌমার তো আর অভ্যাস নেই। তাহলে তুই এক কাজ করবি, তুই ভোরবেলা ঘুম থেকে উঠলেও বৌমাকে কিন্তু ডেকে তুলবি না, কেমন? বৌমাকে একটু বেলা পর্যন্ত ঘুমাতে দিবি, তা না হলে বৌমার শরীর তো খারাপ করবে। ভোরবেলা ঘুম থেকে উঠলে কখনো শরীর খারাপে পড়ে না মা। বেলা পর্যন্ত ঘুমালেই শরীর খারাপ হয়, আর বিভিন্ন রকমের রোগ এসে বাসা বাঁধে, বুঝেছো? আমি এবার বুঝেছি তোমাদের সবার বারে বারে কেন শরীর খারাপ হয়। কেননা তুমিও তো অনেক বেলা পর্যন্ত ঘুমাও। কাল থেকে শুধু প্রিয়া নয়, তোমরাও ভোর 4টার সময় ঘুম থেকে উঠবে আর আমার সঙ্গে এক্সারসাইজ করতে যাবে, তাহলে তোমাদের শরীরও সুস্থ থাকবে। মনোজিতের কথা শুনে তার বাবা মা এবং বোন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এভাবেই মনোজিতের সঙ্গে কথা বলতে গিয়ে কাঞ্চনা দেবী এবং তার গোটা পরিবার পুরোপুরিভাবে ফেঁসে যায়। আর পরের দিন থেকে সত্যি সত্যি মনোজ তার গোটা পরিবারকে ভোর 4টের সময় ঘুম থেকে ডেকে তোলে। এমনকি কেউ যদি ঘুম থেকে উঠতে না চায়, তাহলে মনোজিৎ তার মাথায় বালতি বালতি ঠান্ডা জল ঢেলে দেয়। এর ফলে সবাই ভোরবেলা করে উঠতে বাধ্য হয়। আর প্রত্যেক দিনই মনোজ সবাইকে নিয়ে পার্কে এক্সারসাইজ করতে চলে যায়। এভাবেই কষ্ট করে প্রায় 1টা মাস কাটে, কিন্তু এখনো পর্যন্ত মনোজের পরিবার কেউই ভোরবেলা ঘুম থেকে উঠতে চায় না।
তাই মনোজিৎ যখনই কিছুক্ষণের জন্য বাইরে যায় তখনই মনোজিতের পরিবার ঘুমানোর জন্য সুযোগ খোঁজে। এমনই একদিন, মা তাড়াতাড়ি উঠে পড়ুন, আপনার ছেলে বাড়ি চলে এসেছে। ও যদি দেখতে পায় আপনি এরকম বিকাল 5টার সময় ঘুমাচ্ছেন তাহলে কিন্তু ভীষণ বকবে। বৌমা, আমার আর ভালো লাগে না, তুমি দয়া করে আমাকে বাঁচাও। প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে ওঠার ফলে সারাদিন ঘুমের ঘোরে মাতালের মতো আমি টলতে থাকি। আমি একটা দিন শান্তি করে ঘুমাতে চাই। যেই থেকে ছেলেটা বাড়িতে এসেছে সেই থেকে আমাদের সবার ঘুম উড়ে গেছে। আমিও তো মা শ্বশুর বাড়িতে এসে একেবারে ফেঁসে গেছি। এখন তো আমার মনে হয় আমি কেন যে আপনার ছেলেকে বিয়ে করতে গেলাম কে জানি। দেখুন না, আমার চোখের নিচে তো কালি পড়ে গেছে। মা, আমার কাছে কিন্তু একটা দারুণ আইডিয়া আছে। আমরা যদি প্রত্যেকদিন রাত্রিবেলা করে মনোজের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই তাহলে কিন্তু মনোজিৎ ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে পারবে না, আর আমরা বেলা পর্যন্ত ঘুমাতে পারবো। প্রিয়ার কথা শুনে কাঞ্চনা দেবীর প্রচন্ড পরিমাণে ভালো লাগে। হ্যাঁ বৌমা, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। তুমি আজকে তাই করো, বুঝলে? এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তবে খুব সাবধান, মনোজিৎ যেন কিছু জানতে না পারি। এভাবেই শাশুড়ি বৌমা দুজনে প্ল্যানিং করে রাত্রিবেলা মনোজিতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এর ফলে সেই ওষুধ মিশ্রিত খাবার খাওয়ার পর মনোজিতের প্রচন্ড পরিমাণে ঘুম পায়, আর সে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, যা দেখে সবাই খুবই খুশি হয় আর নিজের মতো করে মনের আনন্দে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে তাদের বাড়িতে বিপদ ঘটে। সেদিনই রাত্রিবেলা তাদের বাড়িতে দুজন চোর চুরি করতে আসে। কিন্তু সেদিন যেহেতু সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তাই কারোরই কোনো রকম ভাবে ঘুম ভাঙে না, আর কেউ কিছু জানতে পর্যন্ত পারে না। তাই চোরগুলো আলমারি এবং লকার থেকে সমস্ত সোনা গহনা এবং টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর পরের দিন সকাল 10টার সময় মনোজিতের যখন ঘুম ভাঙে। মানেটা কি? আমার সঙ্গে এরকম তো কখনোই ঘটে না। আমার তো কোনো রকম অ্যালার্ম ছাড়াই প্রত্যেকদিন ভোর 4টের সময় এমনি ঘুম ভেঙে যায়, কিন্তু আজকে আমার ঘুম ভাঙলো না কেন? কিছু তো একটা ব্যাপার আছেই। প্রিয়া, তাড়াতাড়ি ওঠো, দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে। মনোজিতের কথা শুনে প্রিয়া খুশি মনে ঘুম থেকে উঠে পড়ে। আর আজকে যেহেতু প্রিয়া এবং তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই বেলা পর্যন্ত ঘুমাতে পারে তাই তারা মনে মনে খুবই খুশি থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা যখন জানতে পারে বাড়িতে চুরি হয়েছে তখন সবাই মিলে বাড়িতে কান্নাকাটি শুরু করে। হায় রে হায়, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। বৌমা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কালকে যদি মনোজিতের খাবারে আমরা ঘুমের ওষুধ না মেশাতাম তাহলে আজকে আমাদের সঙ্গে এত বড় ক্ষতি হতো না। আমার মেয়ের বিয়ের জন্য যত সোনা গহনা তৈরি করে রেখেছিলাম চোর সব নিয়ে পালিয়ে গেছে। লকারের মধ্যে আবার 15 লক্ষ টাকাও ছিল। মায়ের মুখে এমন কথা শুনে মনোজিৎ প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, তোমরা কিন্তু এটা আমার সঙ্গে একদম ঠিক করোনি। আমি শুধুমাত্র তোমাদের ভালোর জন্যই ভোরবেলা করে তোমাদেরকে ঘুম থেকে ডেকে তুলি, কারণ ভোরবেলা করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে তোমরা যেদিন থেকে ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করেছো আর শরীর চর্চা করছো সেই থেকে তোমাদের শরীর আগের থেকে অনেক বেশি সুস্থ আছে। আমি তোমার আর বাবার ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, সুগার, ডায়াবেটিস, থাইরয়েড, প্রেসার সবকিছুই নর্মাল হয়ে গেছে। মনোজিতের কথা শুনে প্রিয়া এবং বাকিরা প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে আর তারা নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। যেদিন থেকে আমি ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করেছি আর ব্যায়াম করতে শুরু করেছি আমার হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা সব উধাও হয়ে গেছে। আমরা খুব ভুল করে ফেলেছি রে বাবা, আমরা আর কখনো এরকম করব না। তুই বাড়িতে থাকিস কিংবা নাই থাকিস, আমরা এবার সবাই ভোরবেলা করে ঘুম থেকে উঠব। এই শুনে মনোজিৎ খুবই খুশি হয়। আর সেই দিনের পর থেকে মনোজিতের পরিবারের প্রত্যেকে খুশি মনে দৈনন্দিন রুটিন অনুযায়ী চলতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে যায়। এর ফলে সবাই সুস্থ সবলভাবে জীবন কাটাতে থাকে। পূর্ণা এবং টুম্পা শহরের একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। তারা দুজনেই পড়াশোনাতে খুবই ভালো ছিল, কিন্তু দুই বান্ধবীর মধ্যে একটাই বিরাট পার্থক্য ছিল, আর সেটা হলো তাদের সামাজিক অবস্থানের পার্থক্য। পূর্ণা বড়লোক হওয়ায় তার বাবা মা মেয়ের ভালো পড়াশোনার জন্য প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক এবং শিক্ষিকা রেখে দেয়। কিন্তু টুম্পা গরিব হওয়ায় সে নিজের মেধার জোরে কোনো রকমে প্রত্যেকটা ক্লাসে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে। কিন্তু তারা যখন মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয় তখন তাদের পড়াশোনার বিষয়গুলি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়।
দুই বান্ধবী সাইকোলজি বিষয়টি ভীষণ পরিমাণে পছন্দ করায় তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করে। একদিন দুজনে সাইকোলজি ক্লাসে বসে শিক্ষিকার জন্য অপেক্ষা করছে, এমন সময় পিয়ালি ম্যাডাম তাদের ক্লাস নিতে আসে। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমার সাথে তোমাদের প্রথম সাইকোলজি ক্লাস, আর আমি চাই আমার বিষয়ে তোমরা বেশি বেশি নম্বর পেয়ে ভালো রেজাল্ট করো। আর সেই কারণে আজকে প্রথম দিনেই আমি কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। যারা স্কুলে আমার কাছে সাইকোলজি পড়ে তারা আমার কাছেই বাড়িতে টিউশন নেয়, সুতরাং তোমরা যদি আমার কাছে বাড়িতে টিউশন পড়ো তাহলে কিন্তু তোমরা সবাই অনেক বেশি বেশি নম্বর পাবে। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে সাইকোলজি টিউশন পড়তে চাই, কারণ আমি একজন বড় মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আর ক্লাস 11 এবং 12-এ যদি আমি ভালো নম্বর না পাই তাহলে আমি ভালো কলেজে চান্স পাবো না, তাই আমি আপনার কাছেই টিউশন পড়বো। বাহ, ভালোই তো। আমার কাছে টিউশন পড়তে হলে অ্যাডভান্স 2000 টাকা নিয়ে আজকে বিকালে পড়তে চলে আসবে, আর প্রত্যেক মাসে আমার টিউশন ফিস কিন্তু 1000 টাকা। এত বেশি অ্যাডভান্স এবং টিউশন ফিসের কথা শুনে টুম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে গরিব হওয়ায় তার পক্ষে এত টাকা বহন করা কিছুতেই সম্ভব হয় না। ফলে সে পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়ে ভালো রেজাল্ট করতে চাইলেও সে টিউশন পড়ার জন্য হ্যাঁ বলতে পারে না। কিন্তু তাদের ক্লাসের সকল ছাত্রছাত্রীরা পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়তে রাজি হয়ে যায়। কি হলো টুম্পা, সবাই আমার কাছে টিউশন পড়বে বলে ঠিক করেছে, কিন্তু তুমি রাজি হলে না কেন? তুমি কি সাইকোলজি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও না? ম্যাডাম, আমার কাছে আপনাকে ফিস দেওয়ার মতো অত টাকা নেই। আপনি যদি অ্যাডভান্স এবং ফিসের অ্যামাউন্টটা একটু কমিয়ে নেন তাহলে আমি আপনার কাছে টিউশন পড়তে পারবো। সে কি, তুমি গরিব হয়ে সাইকোলজি বিষয় নিয়ে পড়াশোনা করতে এসেছো? আমার মনে হয় তোমার কোনো আইডিয়া নেই যে সাইকোলজি পড়তে অনেক অনেক টাকার দরকার হয়, আর বিশেষ করে সাইকোলজি প্র্যাকটিক্যাল টাকা ছাড়া একেবারেই সম্ভব নয়। আর তুমি যদি আমার কাছে টিউশন পড়তে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় একেবারেই পাশ করতে পারবে না। পিয়ালি ম্যাডাম ভীষণ পরিমাণে লোভী হওয়ায় সে সকল ছাত্রছাত্রীকে সাইকোলজি বিষয়ে ফেল করানোর ভয় দেখিয়ে তাদেরকে নিজের কাছে টিউশন পড়ার জন্য টেনে নেয়। সাইকোলজি বিষয়ে সকল ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়ে পাশ করার লোভে পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়ার জন্য ভর্তি হয়। কিন্তু টুম্পা সকলের বিপরীতে গিয়ে টিউশন পড়তে না পারায় সে পিয়ালি ম্যাডামের চক্ষুশূল হয়ে ওঠে। ফলে প্রত্যেক ক্লাসে পিয়ালি ম্যাডাম কোনো না কোনো কারণে টুম্পাকে অপমান করা শুরু করে। আমি সকলকে ফ্রয়েডের মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে আসতে বলেছিলাম, আশা করি তোমরা সবাই সেই মডেল তৈরি করে নিয়ে এসেছো। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে এসেছি। সকলে পিয়ালি ম্যাডামের কথা মতো হোমওয়ার্ক করে নিয়ে আসলেও পিয়ালি ম্যাডাম সবার প্রথমে টুম্পার হোমওয়ার্কটাই দেখতে চায়, কারণ সে ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টকে আগে টিউশন ক্লাসেই নিজের হাতে মডেল তৈরি করে দিয়েছিল। সেই কারণে সে টুম্পার হোমওয়ার্ক দেখে তাকে শাস্তি দেওয়ার জন্য এরকমটা করে। টুম্পা ঠিকঠাক করে মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে আসলেও পিয়ালি ম্যাডামের সেই মডেলটা একেবারেই পছন্দ হয় না। এটা তুমি কেমন মনোবৈজ্ঞানিক মডেল তৈরি করেছো? তোমার এই মডেলটা দেখে মনে হচ্ছে একটা ক্লাস 5-এর বাচ্চা খাতার মধ্যে কালি দিয়ে আঁকিবুকি কেটেছে। একটা 11-এর মেয়ের হাতের কাজ এত খারাপ? ছি ছি ছি, যাও তুমি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। কিন্তু ম্যাডাম, সকলের সাথে আমার মডেলের তো কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না। দেখুন, আপনি প্লিজ আমাকে এভাবে সকলের সামনে কান ধরে দাঁড় করিয়ে লজ্জা দেবেন না। সব ছাত্রছাত্রীরা আমার উপর হাসবে তাহলে। এতই যখন অপমান এবং লজ্জার ভয় আছে তাহলে আমার কাছে টিউশন পড়ার জন্য ভর্তি হওনি কেন? আর তাছাড়া আমি ম্যাডাম নাকি তুমি ম্যাডাম? তোমার এই মনোবৈজ্ঞানিক মডেল আমার পছন্দ হয়নি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। যাও, তাড়াতাড়ি ক্লাসের বাইরে বেরিয়ে যাও। এই বলে পিয়ালি ম্যাডাম টুম্পাকে ক্লাসের সকল ছাত্রছাত্রীদের সামনে কান ধরে দাঁড় করিয়ে দেয়, আর তার উপর সে তাকে উঠবোস পর্যন্ত করায়। সকল ছাত্রছাত্রীরা তার উপর হাসাহাসি করতে থাকে। এর ফলে টুম্পা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তার চোখ দিয়ে লজ্জায় জল বেরিয়ে আসে। এভাবে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে পিয়ালির গরিব টুম্পাকে নানান রকম ভাবে অপমানজনক শাস্তি দেওয়া শুরু করে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন, টুম্পা, তুই বেকার বেকার পিয়ালি ম্যাডামের এত অপমান সহ্য করিস। 1000 টাকা দিয়ে টিউশনে ভর্তি হতে তোর কি এমন সমস্যা আমি কিছুই বুঝতে পারি না। সত্যি, আমি জানি তোর মা লোকের বাড়িতে রান্নার কাজ করে,
তাই বলে নিজের মেয়ের পড়াশোনার জন্য মাসে 1000 টাকা দিতে পারবি না? তুই ঠিকই বলেছিস যে আমার টিউশন পড়া সত্যিই দরকার, কিন্তু তাই বলে একজন শিক্ষিকা ফেল করানোর ভয় দেখিয়ে নিজে টিউশন ক্লাসে ছাত্রীদের ভর্তি করবে, সেটা আমি একেবারেই পছন্দ করতে পারছি না রে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মা অনেক কষ্ট করে টাকা রোজগার করে, সুতরাং আমার কাছে 1000 টাকা মানে অনেক বড় ব্যাপার। তোর অনেক বড় বড় কথা হয়েছে দেখছি। ক্লাসে সবাই যখন ভালো রেজাল্ট করবে আর তুই ফেল করবি, তখন তোর এত বড় বড় কথা কোথায় যায় আমি দেখে নেব। আর আমার মনে হয় না এই জন্মে তোর আর মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়া সম্ভব হবে। এই বলে পূর্ণা সেখান থেকে চলে যায়। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং টুম্পাদের ফাইনাল পরীক্ষার সময় চলে আসে। সকল ছাত্রছাত্রীরা পিয়ালি ম্যাডামের কাছে মন দিয়ে পড়াশোনা করে। পিয়ালি ম্যাডাম সকল ছাত্রছাত্রীদেরকে আগে থেকেই পরীক্ষার প্রশ্নপত্রের সাজেশন ভালোমতো দিয়ে দেয়, যাতে তার স্টুডেন্টরা বেশি বেশি নম্বর পেতে পারে। আর সেই সাথে সাজেশন দেওয়ার জন্য তার স্টুডেন্টদের কাছ থেকে অধিক পরিমাণে টাকা নেয়। কিন্তু টুম্পা এসব সুযোগ সুবিধা পায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। ফাইনাল পরীক্ষার প্রায় 2 সপ্তাহ আগে স্কুল ছুটি পড়ে যায়। এর ফলে টুম্পা বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করে। সে সাইকোলজি বই ভালো করে খুঁটিয়ে পড়া শুরু করে দেয়, কিন্তু সাইকোলজি বিষয়টি একটু কঠিন হওয়ায় সব বিষয় সে ভালো করে রপ্ত করতে পারে না। ফলে নিজের পরীক্ষা নিয়ে টুম্পা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে। সেই সময় টুম্পার মা রত্না তার কাছে এসে বলে, টুম্পা, আজকে আমার সাথে আমার কাজের বাড়িতে চল, কারণ আমার মালকিনের মেয়ের আজকে জন্মদিন, সেই কারণে সে বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। তুই যদি আমার সঙ্গে যাস তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। মা, আর 2 সপ্তাহ পর আমার ফাইনাল পরীক্ষা, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আর তাই জন্য আমি যেতে পারবো না। সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে আছিস, একদিন যদি আমার সঙ্গে কাজ করতে যাস তাহলে আহামরি ক্ষতি হবে না তোর। আর আমি যদি কাজ করে টাকা রোজগার করে না নিয়ে আসি তাহলে তোর এই পড়াশোনাও হবে না। তাই তোকে আজকে আমার সঙ্গে কাজ করতে যেতেই হবে, চল তুই। মায়ের এরকম কথা শুনে টুম্পার আর কিছু করার থাকে না। টুম্পা তার সাইকোলজি বই নিয়ে তার মায়ের সঙ্গে কাজ করতে চলে যায়। কাজের বাড়িতে গিয়ে সে মায়ের সঙ্গে কাজ করার ফাঁকে ফাঁকে একটু সময় পেলে সাইকোলজি বই খুলে পড়তে শুরু করে দেয়। সেই সময় রত্নার মালকিনের মেয়ে টিয়া টুম্পার পড়াশোনার দিকে চোখ যায়। টুম্পাকে এরকম কাজের ফাঁকে পড়াশোনা করতে দেখে টিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। তার খুশি হবার প্রধান কারণ ছিল টিয়ার পছন্দের বিষয় ছিল সাইকোলজি। টিয়া সাইকোলজি নিয়ে পড়াশোনা করে দেশে একজন নামকরা মনোবৈজ্ঞানিক ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। টুম্পা, তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো? বাহ, খুব ভালো। তোমার সাইকোলজি বিষয়ের প্রতি ইন্টারেস্ট দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আর এখনকার দিনে এই বিষয়ে পড়াশোনা করা ভীষণ আকর্ষণীয়। চারিদিকে মানুষের মনে সমস্যা এত বেড়ে গেছে যে মনোবৈজ্ঞানিক ডাক্তারদের ভীষণ প্রয়োজন। আমি নিজে একজন মনোবৈজ্ঞানিক ডাক্তার হয়ে এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি। দিদি, তুমি মনোবৈজ্ঞানিক ডাক্তার? আমারও তোমার মতো মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানো, আমার স্কুলের পিয়ালি ম্যাডাম কিছুতেই আমাকে ভালো করে এই বিষয়টা বোঝাতে চায় না। আমি যেহেতু ওনার কাছে বেশি টাকা দিয়ে টিউশন পড়তে পারি না, তাই উনি আমাকে সবসময় না পড়িয়ে শাস্তি দেন। আজ থেকে 2 সপ্তাহ পরে আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু ভালো করে সমস্ত বিষয় তৈরি না হওয়ায় আমি খুব চিন্তায় আছি। এমন কথা শুনে টিয়ার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ টাকার অভাবে টিউশন না পড়ার জন্য একটা ভালো ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেটা টিয়া কিছুতেই মেনে নিতে পারে না। এর ফলে টিয়া সিদ্ধান্ত নেয় সে নিজে টুম্পাকে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করাবে, যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তুমি চিন্তা করো না টুম্পা, আমি তোমাকে আমার সব নোটস দিয়ে যতটা সম্ভব হেল্প করব। আর প্রত্যেকদিন তোমাকে ভালো করে সাইকোলজি বিষয় পড়িয়ে দেব, যাতে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। টিয়া প্রত্যেকদিন টুম্পাকে ভালো করে সাইকোলজি পড়াতে থাকে। ফলে ধীরে ধীরে টুম্পা সেই বিষয়টি এত সুন্দরভাবে রপ্ত করে যে তার পিয়ালি ম্যাডামের টিউশনের কোনো প্রয়োজনই পড়ে না। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। পিয়ালি ম্যাডাম ইচ্ছা করে এত কঠিন প্রশ্নপত্র তৈরি করে যাতে টুম্পা সেই প্রশ্নপত্রের উত্তর দিতে না পারে। আর সে আগে থেকেই নিজের ছাত্রছাত্রীদের সব প্রশ্নপত্র বিলি করে দেয়। ফলে পিয়ালি ম্যাডামের টিউশনের সব ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে বেশ ভালোই কঠিন প্রশ্নপত্রে সহজে উত্তর দিতে পারে।
কিন্তু একটু সমস্যা হয় টুম্পার। সাইকোলজি পরীক্ষা সমাপ্ত হওয়ার পর সকল ছাত্রছাত্রীরা রেজাল্টের অপেক্ষা করা শুরু করে দেয়। রেজাল্ট বেরোনোর পর যথারীতি পিয়ালি ম্যাডামের সবচেয়ে ভালো স্টুডেন্ট পূর্ণা সাইকোলজি বিষয়ে প্রথম স্থান অধিকার করে, কিন্তু পিয়ালি টুম্পাকে সেই বিষয়ে ফেল করিয়ে দেয়। টুম্পা কিছুতেই এরকম রেজাল্ট মেনে নিতে পারে না। ম্যাডাম, আপনার নিশ্চয়ই খাতা চেক করতে কোথাও একটা ভুল হয়েছে, কারণ আমি কিছুতেই 10 নাম্বার পেতে পারি না। আপনি যে কঠিন প্রশ্নপত্র তৈরি করেছিলেন, আমি সেই প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছি, তাই আমি আমার খাতাটা রিভিউ করাতে চাই। তোমার এত বড় সাহস যে তুমি আমার খাতা চেক করার উপর প্রশ্ন তুলছো? একেই তুমি কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর করতে পারোনি, তার উপর তুমি আবার আমার উপর গলাবাজি করছো। আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে তোমাকে এই স্কুল থেকেই তাড়িয়ে দেব। ম্যাডাম, খাতা রিভিউ করতে চাওয়া প্রত্যেকটা স্টুডেন্টদের অধিকার। আপনি যদি ঠিকঠাকভাবে খাতা চেক করেই থাকেন, তাহলে আপনি আমাকে রিভিউ করতে কেন দিচ্ছেন না? পিয়ালি ম্যাডাম টুম্পার এরকম মুখোমুখি তর্ক কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে নিজের ব্যাগ থেকে একটি লাঠি বের করে টুম্পার হাতে সপাং করে বেশ কয়েকটা বাড়ি মারে। টুম্পা যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। সেই সময় সে কাঁদতে কাঁদতে স্কুলের এসটিডি বুথ থেকে টিয়াকে ফোন করে সব ঘটনা জানায়। টিয়া সেই মুহূর্তে এরকম ভয়াবহ ঘটনা শুনে টুম্পাকে সাহায্য করার জন্য স্কুলে চলে আসে। সে পিয়ালি ম্যাডামের সঙ্গে দেখা করে বলে, আপনার নামে আমি অনেক কথাই শুনেছি, আর সেই কারণে আমি আমার স্টুডেন্ট টুম্পাকে বাঁচানোর জন্য আজকে স্কুলে আসতে বাধ্য হলাম। আপনি কোন সাহসে একটা প্রাপ্তবয়স্ক স্টুডেন্টের গায়ে হাত তোলেন? আপনি যেমন বেশি বেশি টাকা নিয়ে সাইকোলজি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদের টিচার, ঠিক তেমন ভাবেই আমি গরিব টুম্পার সাইকোলজি টিচার। আপনি যদি ওকে খাতা রিভিউ করতে না দেন আর ও গরিব বলে ওকে এভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে আমি আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনি কে বলুন তো, যে আমার ঘরে ঢুকে এসে যেচে পড়ে আমাকে অপমান করছেন? আমি আপনার এসব ফালতু হুমকিকে একদম ভয় পাই না, ঠিক আছে? আপনার যা করার আপনি করে নিন। আমি হলাম বিদেশের মনোবৈজ্ঞানিক ডাক্তার, আর আমার পরিচিত মেসোমশাই আপনার এই স্কুলের পরীক্ষার কাউন্সিল বোর্ডের মেম্বার। আপনি হয়তো জানেন না যে স্কুলের শিক্ষিকাদের বাড়িতে অবৈধভাবে টিউশন পড়ানো অপরাধ। আমি যদি আপনার নামে কমপ্লেন করি, তাহলে আপনার কিন্তু চাকরিও চলে যেতে পারে। টিয়ার এমন কথা শুনে পিয়ালি ম্যাডাম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সে টুম্পাকে খাতা রিভিউ করার অনুমতি দিয়ে দেয়, কারণ সে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্য টুম্পাকে পরীক্ষায় কম নাম্বার দিয়েছিল, যাতে টুম্পা পাশ করতে না পারে। কিন্তু আসলে গরিব টুম্পা সব কঠিন প্রশ্নের একেবারে ঠিক উত্তর দেওয়ায় সে সব থেকে ভালো নম্বর পায়, যা পিয়ালি ম্যাডাম কিছুতেই সহ্য করতে পারে না। খাতা রিভিউ করার পর টুম্পা সাইকোলজিতে 197 পেয়ে প্রথম স্থান অধিকার করে। টিয়াদি, এটা কেবলমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি যদি পরীক্ষার আগে আমাকে ভালো করে না পড়াতে, তাহলে আমি এত ভালো নম্বর পেতাম না। তোমাকে অনেক ধন্যবাদ।